বিলিয়নিয়ার ক্লিনারকে উপহাস করেছিলেন। তার ব্যাগে কি লুকিয়ে আছে তা দেখার আগ পর্যন্ত। যখন বিলিয়নিয়ার রদ্রিগো দেখলেন যে এলেনা তার জীর্ণ চামড়ার ব্যাগে কি লুকিয়ে রেখেছে, তার মুখ সম্পূর্ণ পাল্টে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে তার সমস্ত অহংকার অদৃশ্য হয়ে গেল, তার জায়গায় এমন কিছু এল যা তিনি কয়েক দশক ধরে অনুভব করেননি, গভীর লজ্জা এবং প্রকৃত ভয়। একজন সাধারণ ক্লিনিং কর্মী তার পুরানো ব্যাগে এমন কি রাখতে পারে যা শহরের সবচেয়ে শক্তিশালী পুরুষদের মধ্যে একজনকে আলোড়িত করতে পারে? এর মধ্যে এমন কি লুকানো ছিল যে তিনি প্রকাশ্যে অপমানিত হওয়া পছন্দ করতেন, তবুও তা প্রকাশ করতে চাইতেন না? কারণ এলেনা শুধু একজন ক্লিনিং কর্মী ছিলেন না। তিনি এমন একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছিলেন যা সেই বিল্ডিংয়ের সকলের কাছে তাকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে পরিবর্তন করে দেবে। একটি এত শক্তিশালী গোপন রহস্য যে, যখন এটি অবশেষে প্রকাশিত হল, তখন রদ্রিগোকে নিজেই তার কাছে ক্ষমা চাইতে হয়েছিল। কিভাবে একজন অদৃশ্য নারী একজন দৈত্যকে পরাজিত করতে পেরেছিলেন তা বুঝতে আমাদের সেই মুহূর্তে ফিরে যেতে হবে যখন সবকিছু শুরু হয়েছিল। এলেনা তার ক্লিনিং কার্ট নিয়ে বিলাসবহুল কর্পোরেট ভবনের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার দিকে তাকানো দৃষ্টিগুলোর ভার অনুভব করছিলেন। 52 বছর বয়সে তিনি এমন স্থানগুলোতে নিজেকে অদৃশ্য করে তুলতে শিখেছিলেন, যেখানে মার্বেল পাথর সেই মানুষগুলোর আশার চেয়ে বেশি উজ্জ্বল ছিল যারা এগুলো পরিষ্কার করত। কঠোর পরিশ্রমের বহু বছরের কারণে তার হাতে দাগ পড়ে গিয়েছিল, এবং সেই হাত দিয়ে তিনি তার পুরনো চামড়ার ব্যাগের হাতল শক্ত করে ধরে রেখেছিলেন, যা তিনি দীর্ঘতম কর্মদিবসেও কখনো তার থেকে আলাদা করতেন না। সেই মঙ্গলবার সকালে কর্পোরেট টাওয়ারে পরিবেশটা ভিন্ন ছিল। কর্মচারীরা একে অপরের সাথে ফিসফিস করছিল, এবং উত্তেজনা বাতাসে ভাসছিল, যেন এক্সিকিউটিভ অফিসগুলোতে পরিবেশিত দামি কফির সুগন্ধ। এলেনা সবসময়ের মতো তাড়াতাড়ি পৌঁছেছিলেন, কিন্তু নিরাপত্তা রক্ষীদের চোখে কিছু একটা দেখে তিনি বুঝতে পারলেন যে এই দিনটা অন্য দিনের মতো হবে না। রদ্রিগো মেন্ডোজা, ব্যবসায়িক গোষ্ঠীর মালিক, তার বিখ্যাত ও আকস্মিক পরিদর্শনগুলোর মধ্যে একটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ৪৫ বছর বয়সী একজন মানুষ, যিনি অভ্যস্ত ছিলেন যে বিশ্ব তার উপস্থিতিতে মাথা নত করবে। তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং নির্দয় ব্যবসার মাধ্যমে বহুগুণে বেড়ে যাওয়া সম্পদ তাকে একটি মিথ্যা ধারণা দিয়েছিল যে তিনি মানুষকে ফেলে দেওয়ার মতো জিনিসের মতো ব্যবহার করতে পারেন। যখন এলেনা এক্সিকিউটিভ ফ্লোরে পৌঁছালেন, যেখানে পার্শ্ব গালিচার দাম ১০ জন কর্মচারীর বার্ষিক বেতনের চেয়েও বেশি, তিনি জানতেন না যে তার জীবন চিরতরে পরিবর্তিত হতে চলেছে। রদ্রিগো সেখানেই ছিলেন, তার চারপাশে ব্যবস্থাপক এবং সহকারীদের একটি ছোট ভিড়, সবাই তাদের অন্ধ আনুগত্য দিয়ে তাকে প্রভাবিত করার জন্য উদ্বিগ্ন ছিল। এলেনা তার কাজ শুরু করলেন, যেমনটি তিনি গত ৩ বছর ধরে করে আসছেন, দলটি ঘিরে নিঃশব্দে পরিষ্কার করতে লাগলেন। তার কাঁধে ঝোলানো ব্যাগটি তিনি যখন নড়াচড়া করছিলেন, তখন আলতোভাবে দুলছিল। একজন ক্লিনিং কর্মীর জন্য ব্যাগটি অদ্ভুত ছিল, খাঁটি চামড়ার, যদিও জীর্ণ, একটি সোনালি তালা ছিল যা তার উজ্জ্বলতা হারিয়েছিল কিন্তু তার অবিচ্ছিন্ন কমনীয়তা ধরে রেখেছিল। রদ্রিগো তাকে সঙ্গে সঙ্গেই লক্ষ্য করলেন, এবং তার সোজা হয়ে দাঁড়ানোর ভঙ্গিমা, এলেনা যেভাবে মর্যাদার সাথে তার মাথা ধরে রেখেছিলেন, তা তাকে গভীরভাবে বিরক্ত করল। তার জগতে নিম্নবিত্তদের নম্রতা দেখানো উচিত, তাদের মাথা নত করা উচিত এবং কোনো প্রশ্ন ছাড়াই তাদের স্থান গ্রহণ করা উচিত। এলেনা বিলিয়নিয়ারের তীক্ষ্ণ দৃষ্টি অনুভব করলেন, কিন্তু তার কাজ চালিয়ে গেলেন। তিনি শিখেছিলেন যে সবচেয়ে ভালো আত্মরক্ষা হল অদৃশ্য থাকা, কিন্তু সেই সকালে তার কৌশল কাজ করবে না। যখন তিনি একটি পাশের টেবিল পরিষ্কার করার জন্য ঝুঁকছিলেন, তার ব্যাগটি সামান্য সামনে পিছলে গেল, এবং এর মধ্যে থাকা কাগজের নড়াচড়ার সূক্ষ্ম শব্দ রদ্রিগোর মনোযোগ আকর্ষণ করল। বিলিয়নিয়ার তার মুখে একটি নিষ্ঠুর হাসি নিয়ে কাছে আসলেন। তার চোখে এমন দুষ্টুমি ঝলমল করছিল যা কেবল তারাই রাখতে পারে যারা প্রকৃত প্রতিকূলতা কখনো দেখেনি। এলেনা তার মেরুদণ্ড দিয়ে একটি শীতলতা অনুভব করলেন, কিন্তু তিনি শান্ত থাকলেন। তার আঙ্গুলগুলো সহজাতভাবে তার ব্যাগের হাতলের চারপাশে বন্ধ হয়ে গেল, যেন তিনি তার নিজের আত্মাকে রক্ষা করছেন। রদ্রিগো উচ্চস্বরে মন্তব্য করলেন, নিশ্চিত করলেন যে সবাই শুনতে পায়, যে তার শ্রেণীর লোকেরা কিভাবে মূল্যহীন জিনিস আঁকড়ে ধরে রাখে তা দেখা আকর্ষণীয়। তিনি ইঙ্গিত দিলেন যে এলেনা সম্ভবত সেই পুরানো ব্যাগে খাবারের অবশিষ্টাংশ রাখতেন, হয়তো তার কাজ করার সময় খুঁজে পাওয়া কিছু জিনিস। ব্যবস্থাপকরা স্নায়ুর চাপে হাসলেন, না জেনেই যে তারা তাদের নিজেদের পতনের সূচনা দেখছেন। এলেনা তার ব্যাগটি তার বুকের সাথে চেপে ধরলেন, এবং এক মুহূর্তের জন্য তার চোখে কিছু একটা ঝলসে উঠল। এটি ভয় ছিল না, বরং গভীর দুঃখের সাথে এক অবিচলিত মর্যাদা মিশে গিয়েছিল।
তিনি ফিসফিস করে প্রায় শোনা স্বরে বললেন যে যদি তিনি সত্যিই জানতেন এর মধ্যে কি আছে। কিন্তু তিনি বাক্যটি শেষ করলেন না। রদ্রিগো পরিস্থিতি এবং এলেনার আপাত নম্রতায় মাতাল হয়ে তার নিষ্ঠুরতাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি দাবি করলেন যে নিরাপত্তার ব্যবস্থা হিসেবে সবার সামনে ব্যাগটি খুলতে হবে। উপস্থিত কর্মচারীরা অস্বস্তি বোধ করলেন, কিন্তু কারোরই হস্তক্ষেপ করার সাহস ছিল না। এলেনা ফ্যাকাশে হয়ে গেলেন। তার হাতগুলো সামান্য কাঁপছিল যখন তিনি ব্যাগটি আরও শক্ত করে ধরে রেখেছিলেন। সেই মুহূর্তে সবাই দেখতে পেল যে এটি লজ্জা বা অপরাধবোধের বিষয় ছিল না, বরং এর চেয়ে অনেক গভীর কিছু ছিল। এটি যেন রদ্রিগো তার নিজের হৃদয় খোলার এবং তার সবচেয়ে অন্তরঙ্গ আত্মাকে প্রকাশ করার দাবি করছিলেন। পরিবেশে একটি ভারী ছায়ার মতো নীরবতা ছড়িয়ে পড়ল। এলেনা সরাসরি রদ্রিগোর চোখের দিকে তাকালেন, এবং কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো তিনি তার দৃষ্টি নামালেন না। তার অভিব্যক্তিতে এমন কিছু ছিল যা উপস্থিত কিছু মানুষকে একটি ব্যাখ্যাতীত শীতলতা অনুভব করাল। রদ্রিগো জানতেন না যে তিনি এমন একটি দরজা খুলতে চলেছেন যা কেবল এলেনা সম্পর্কে তার উপলব্ধিই নয়, বরং নিজের সম্পর্কে এবং মানবিক মূল্য সম্পর্কে তিনি যা কিছু জানতেন তা চিরতরে বদলে দেবে। তিনি জানতেন না যে সেই জীর্ণ চামড়ার ব্যাগের মধ্যে এমন গোপন রহস্য লুকিয়ে ছিল যা তার শ্রেষ্ঠত্বের মিথ্যা ধারণার উপর ভিত্তি করে সবকিছু ধ্বংস করে দিতে পারে। পরিবেশের উত্তেজনা প্রায় অনুভবযোগ্য হয়ে উঠল যখন এলেনা স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন, তার ব্যাগটি ধরে এমনভাবে যেন এটিই তাকে পৃথিবীর সাথে ধরে রেখেছে। রদ্রিগো তার নীরবতাকে একটি চ্যালেঞ্জ হিসেবে ব্যাখ্যা করে তার মৌখিক আক্রমণ আরও তীব্র করলেন। তিনি ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করলেন যে তার মতো লোকেদের সবসময় নোংরা গোপনীয়তা থাকে, ইঙ্গিত দিলেন যে তিনি সম্ভবত অফিস থেকে ক্লিনিং পণ্য বা ছোটখাটো জিনিসপত্র চুরি করতেন। উপস্থিত কর্মচারীরা ক্রমশ আরও অস্বস্তি বোধ করতে শুরু করলেন। কেউ কেউ চোখ ফিরিয়ে নিলেন, অন্যরা স্নায়ুচাপের সাথে একে অপরের দিকে তাকালেন। মারিনা, একজন তরুণী সহকারী যিনি এলেনাকে কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করছিলেন, তার পেটের মধ্যে একটি অপরাধবোধ অনুভব করলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে এলেনা অন্যান্য ক্লিনিং কর্মীদের থেকে আলাদা ছিলেন, তিনি যেন আরও শিক্ষিত, তার চলাফেরায় আরও পরিশীলিত, যেন তিনি একটি ভালো জগতের সাথে পরিচিত ছিলেন। এলেনা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, এবং যারা তাকে দেখছিলেন তারা দেখতে পেলেন যে তিনি অভ্যন্তরীণভাবে কতটা সংগ্রাম করছেন। তার ঠোঁট নীরব ফিসফিস করে নড়ল, যেন তিনি প্রার্থনা করছেন বা খুব গুরুত্বপূর্ণ কিছু মনে করার চেষ্টা করছেন। যখন তিনি আবার চোখ খুললেন, তার চোখে একটি দুঃসংকল্প ছিল। রদ্রিগো তার নীরবতাকে ভয় হিসেবে ভুল বুঝে তাকে আরও বেশি অপমান করার সিদ্ধান্ত নিলেন। তিনি পরামর্শ দিলেন যে যদি তার লুকানোর কিছু না থাকে, তাহলে তার ব্যাগের ভেতরের জিনিসপত্র দেখাতে কোনো সমস্যা হবে না। তিনি যুক্তি দিলেন যে তার কোম্পানিতে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ, বিশেষ করে কি কম বিশ্বস্ত কর্মচারীদের মধ্যে। এলেনা অনুভব করলেন যেন প্রতিটি শব্দে একটি শারীরিক আঘাত। অপমান করার জন্য নয়, বরং তিনি জানতেন যে তার ব্যাগে যা কিছু ছিল তা খুব পবিত্র, এই লোকটির নিষ্ঠুরতার সামনে প্রকাশ করার জন্য খুব বেদনাদায়ক। তার মন সেই স্মৃতিগুলোর দিকে উড়ে গেল যা তিনি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, এমন একটি জীবনের স্মৃতি যা অন্য কারোর বলে মনে হয়েছিল। নিজের ভিতরে এলেনা সেই মুহূর্তটি আবার অনুভব করলেন যখন তিনি ব্যাগে সেই জিনিসগুলো রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা ছিল ৩ বছর আগের ঘটনা, তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন, যখন তার গড়া সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। তিনি মনে করতে পারলেন যে তিনি কিভাবে যত্ন সহকারে প্রতিটি জিনিস বেছে নিয়েছিলেন, যেন তিনি যা কিছু হারিয়েছেন তার সম্মান জানাতে একটি ব্যক্তিগত বেদি তৈরি করছেন। রদ্রিগো তার নীরবতায় অধৈর্য হয়ে আরও কাছে আসলেন এবং ব্যাগের দিকে হাত বাড়ালেন। এলেনা সহজাতভাবে পিছিয়ে গেলেন, তার পুরো শরীর দিয়ে জিনিসটি রক্ষা করলেন। তার প্রতিক্রিয়া এতটাই আন্তরিক, এতটাই মরিয়া ছিল যে এমনকি সবচেয়ে অনুভূতিহীন কর্মচারীরাও বিচলিত হলেন। কার্লোস, একজন বয়স্ক ম্যানেজার যিনি ১৫ বছর ধরে কোম্পানিতে কাজ করছিলেন, অনুভব করতে শুরু করলেন যে কিছু একটা ঠিক নয়। এলেনার ভঙ্গিতে তার মাথা যে মর্যাদার সাথে উঁচু ছিল, এমনকি এই অপমানের মধ্যেও, তাতে তার কাউকে মনে পড়ে গেল। তিনি ঠিক কি তা চিহ্নিত করতে পারছিলেন না, কিন্তু তার অঙ্গভঙ্গিতে একটি বিরক্তিকর পরিচিতি ছিল। এলেনা অবশেষে কথা বললেন, তার কণ্ঠস্বর ভয়ে নয়, বরং চাপা ব্যথায় কাঁপছিল। তিনি বললেন যে জীবনে এমন কিছু জিনিস আছে যা কাজের চেয়ে গুরুত্বপূর্ণ, টাকার চেয়ে পবিত্র, এবং কিছু ক্ষত এত গভীর যে তা অন্যের নিষ্ঠুর কৌতূহলের সামনে প্রকাশ করা যায় না। তার কথাগুলো ছিল শিক্ষা এবং গভীরতায় পরিপূর্ণ, যা রদ্রিগোর তার সম্পর্কে থাকা ধারণার সাথে সম্পূর্ণ বিপরীত ছিল। এটি যেন একটি মুখোশ খুলে গেল,
যা এক মুহূর্তের জন্য ক্লিনিং কর্মীর পোশাকের নিচে লুকিয়ে থাকা আসল এলেনাকে প্রকাশ করল। রদ্রিগো এই অপ্রত্যাশিত মর্যাদার প্রদর্শনে বিভ্রান্ত ও বিরক্ত হয়ে তার প্রতিরোধ ভাঙতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হলেন। তিনি তাকে হুমকি দিলেন যে যদি তিনি এখনই ব্যাগের ভেতরের জিনিসপত্র না দেখান তবে তাকে বরখাস্ত করা হবে। তিনি যুক্তি দিলেন যে একজন সাধারণ ক্লিনিং কর্মীর তাকে এভাবে চ্যালেঞ্জ করার কোনো অধিকার নেই। এলেনা অনুভব করলেন যে তার চারপাশের পৃথিবী ভেঙে পড়ছে। এই কাজটি যতই সাধারণ হোক না কেন তার আগের জীবনকে ধ্বংস করে দেওয়া দুর্ঘটনার পর তাকে একমাত্র স্থিতিশীলতা দিচ্ছিল। কিন্তু একই সময়ে তিনি জানতেন যে সেই ব্যাগটি খোলা মানে তার কাছে যা কিছু পবিত্র অবশিষ্ট আছে তার সবকিছুকে অপবিত্র করা। উপস্থিত কর্মচারীরা একে অপরের সাথে ফিসফিস করতে শুরু করলেন। কেউ কেউ লাজুকভাবে যুক্তি দিলেন যে রদ্রিগো সম্ভবত খুব বেশি বাড়াবাড়ি করছেন, অন্যরা যুক্তি দিলেন যে নিয়ম সবার জন্য। মারিনা, সেই তরুণী সহকারী, এলেনার নীরব যন্ত্রণা দেখে তার চোখে জল আসতে লাগল। এই চরম উত্তেজনার মুহূর্তে এলেনা এমন একটি সিদ্ধান্ত নিলেন যা সবকিছু পাল্টে দেবে। তিনি সরাসরি রদ্রিগোর দিকে তাকালেন এবং তাকে বললেন যে তিনি জীবনে এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যা তার মতো একজন মানুষ, যিনি তার সম্পদ দিয়ে জন্ম থেকেই সুরক্ষিত, কখনো বুঝতে পারবেন না। তিনি এমন কিছু ক্ষতি দেখেছেন যা তার সমস্ত মিলিয়নকে তুচ্ছ করে তোলে। তিনি যেভাবে কথা বললেন, তার কথার গভীরতা, তার কণ্ঠস্বরে থাকা অবিচলিত মর্যাদা, পরিবেশে একটি ভয়ঙ্কর নীরবতা সৃষ্টি করল। প্রথমবারের মতো রদ্রিগো কিছুটা অস্বস্তি অনুভব করলেন, যেন তিনি না জেনেই বিপজ্জনক জমিতে পা রাখছেন। এলেনা চোখ বন্ধ করে ফিসফিস করে বললেন যে তিনি ব্যাগটি খুলবেন, কিন্তু তাকে তার নিষ্ঠুরতার পরিণতি নিয়ে তার বাকি জীবন কাটাতে হবে। তার কথাগুলোতে একটি ভবিষ্যদ্বাণীপূর্ণ ওজন ছিল যা উপস্থিত কিছু মানুষকে একটি ব্যাখ্যাতীত শীতলতা অনুভব করাল। এলেনা ধীরে ধীরে তার ব্যাগটি খুললেন, তার হাতগুলো ঝড়ের মধ্যে পাতার মতো কাঁপছিল। প্রতিটি নড়াচড়া তাকে শারীরিক কষ্ট দিচ্ছিল, যেন তিনি সেই ক্ষতগুলো খুলে ফেলছেন যা ঠিকমতো সারেনি। উপস্থিত কর্মচারীরা শ্বাস আটকে রইলেন, তারা জানতেন যে এটি একটি পবিত্র জিনিসকে অপবিত্র করা হচ্ছে, যা ভুল ছিল, কিন্তু তা থামানোর সাহস তাদের ছিল না। রদ্রিগো ঝুঁকে পড়লেন, এলেনাকে প্রকাশ্যে অপমান করার ন্যায্যতা প্রমাণের জন্য প্রমাণ খোঁজার আশা নিয়ে। তার অহংকারী মনে তিনি সস্তা জিনিস, সম্ভবত কিছু চুরি করা ক্লিনিং পণ্য, বা এমন কিছু আশা করছিলেন যা নিম্নবিত্ত মানুষ সম্পর্কে তার কুসংস্কারকে নিশ্চিত করবে। কিন্তু যখন এলেনা প্রথম বস্তুটি বের করলেন, পরিবেশটা সম্পূর্ণ পাল্টে গেল। এটি একটি রূপোর ফ্রেমে বাঁধানো ছবি ছিল, যার গুণগত মান এবং কমনীয়তা তার সম্পর্কে সবার ধারণার সাথে সম্পূর্ণ বিপরীত ছিল। ছবিতে একজন তরুণী উজ্জ্বল, একটি নিখুঁত সাদা কোট পরে একটি ডিপ্লোমা ধরে আছে। তার পাশে একজন সুন্দরী কিশোরী হাসছিল তার মায়ের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ নিয়ে। মারিনা প্রথম বুঝতে পারলেন যে ছবির মহিলাটি এলেনা, কিন্তু অতীতের একজন এলেনা, যিনি সম্পূর্ণ ভিন্ন একটি জগতের অংশ ছিলেন। তার হাতগুলো স্বতঃস্ফূর্তভাবে মুখে চলে গেল একটি অবাক হওয়ার চিৎকার চাপা দিতে। এলেনা ছবিটি অসীম মমতায় ধরেছিলেন, যেন তিনি প্রিয়জনের মুখে স্পর্শ করছেন। তার চোখ বহু বছর ধরে ধরে রাখা অশ্রুতে ভরে গেল, এমন অশ্রু যা এক অকল্পনীয় ক্ষতির ভার বহন করছিল। আবেগপূর্ণ কণ্ঠে তিনি ব্যাখ্যা করলেন যে এই ছবিটি ২০ বছরেরও বেশি আগে তার মেডিসিন থেকে স্নাতক হওয়ার দিনে তোলা হয়েছিল, যখন তার মেয়ের বয়স মাত্র ১৫ ছিল এবং সে বিশ্বাস করত যে তার মা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা। এরপর যে নীরবতা নেমে এলো তা ছিল বধির করা। রদ্রিগোর মনে হল যেন তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। একজন ডাক্তার। এলেনা একজন ডাক্তার ছিলেন। তার মনে হিসাব নিকাশ শুরু হল, কিন্তু তিনি তখনও তা সম্পূর্ণরূপে প্রক্রিয়া করতে পারছিলেন না। এলেনা তার ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে থাকলেন, যার প্রতিটি আগেরটির চেয়ে বেশি চমকপ্রদ ছিল। সাবধানে ভাঁজ করা ডিপ্লোমা, বিশেষত্বের সার্টিফিকেট, রোগীদের হাতে লেখা ধন্যবাদপত্র, যার কিছু ১ দশকেরও বেশি পুরনো ছিল। প্রতিটি নথি একটি সম্পূর্ণ ভিন্ন জীবনের গল্প বলছিল, এমন একজন মহিলার গল্প যিনি তার সবচেয়ে উৎপাদনশীল বছরগুলো জীবন বাঁচাতে এবং কষ্ট লাগবে উৎসর্গ করেছিলেন। কার্লোস, সেই অভিজ্ঞ ম্যানেজার, একটি বিদ্যুতের ঝলকের মতো একটি উপলব্ধি অনুভব করলেন। তার মনে পড়ল বহু বছর আগে এলেনা ভাস্কেজের কথা পড়েছিলেন, একজন ডাক্তার যিনি শহরের সবচেয়ে দরিদ্র পাবলিক হাসপাতালগুলোতে কাজ করেছিলেন, যারা ব্যক্তিগত চিকিৎসার খরচ বহন করতে পারতেন না তাদের প্রতি তার অসাধারণ উৎসর্গের জন্য পরিচিত ছিলেন। তার এটাও মনে পড়ল যে তিনি হঠাৎ করেই চিকিৎসার খবর থেকে উধাও হয়ে গিয়েছিলেন, এবং তার কি হয়েছিল তা কেউ জানত না।
এলেনা তখন একটি বিশেষভাবে হলুদ হয়ে যাওয়া চিঠি বের করলেন এবং প্রতিটি শব্দে কাঁপতে থাকা কণ্ঠে কিছু অংশ পড়লেন। এটি একজন মায়ের লেখা ছিল, যিনি তার ছেলেকে এমন একটি রোগ থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানাচ্ছিলেন যা অন্য ডাক্তাররা নিরাময়যোগ্য বলে মনে করতেন। মহিলাটি লিখেছিলেন যে এলেনা কেবল তার ছেলের শরীরকেই সুস্থ করেননি, বরং তাদের পুরো পরিবারের কাছে আসার আলো ফিরিয়ে এনেছিলেন। রদ্রিগো শারীরিকভাবে অসুস্থ বোধ করলেন। এলেনা তার ব্যাগ থেকে যে প্রতিটি জিনিস বের করছিলেন তা তার অহংকারের প্রতি একটি চড় ছিল, একটি অকাট্য প্রমাণ ছিল যে তিনি এমন একজন মহিলাকে অপমান করছেন যার বিশ্বে অবদান তার নিজের চেয়ে অসীমভাবে বেশি ছিল। কিন্তু সবচেয়ে খারাপটা এখনও বাকি ছিল। এলেনা দ্বিতীয় একটি ছবি বের করলেন, এবার আরও সাম্প্রতিক, এবং যখন তিনি এটি দেখালেন, বেশ কয়েকজন কর্মচারী ভয়ে চিৎকার করে উঠলেন। এটি একটি স্থানীয় সংবাদপত্র থেকে নেওয়া একটি সড়ক দুর্ঘটনার ছবি ছিল। এলেনা, এমন কণ্ঠে যা যেন অন্য জগৎ থেকে আসছিল, ব্যাখ্যা করলেন যে এটি তার 18 বছর বয়সী মেয়ে মারিয়া এলেনার প্রকাশিত শেষ ছবি ছিল, যে একজন মেডিকেল ছাত্রী ছিল এবং তার মায়ের পদাঙ্ক অনুসরণ করার স্বপ্ন দেখত। এলেনা বললেন যে দুর্ঘটনার রাতে তিনি হাসপাতালে জরুরি অস্ত্রোপচারে একজন রোগীর জীবন বাঁচাচ্ছিলেন, যখন তিনি সেই ফোন কলটি পেলেন যা তার পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল। একজন মাতাল ড্রাইভার বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে ধাক্কা দিলে তার মেয়ে তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিল। সেই একই রাতে এলেনা একটি জীবন বাঁচিয়েছিলেন এবং নিজের অস্তিত্বের কারণ হারিয়েছিলেন। সেই রাতেই এলেনার পরিবর্তন শুরু হয়েছিল। তার কষ্ট এতটাই তীব্র ছিল যে তিনি আর মেডিসিনে মনোযোগ দিতে পারছিলেন না। প্রতিটি রোগী তাকে মনে করিয়ে দিত যে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বাঁচাতে পারেননি। ভুল হতে শুরু করল, প্রথমে ছোট ছোট, কিন্তু তার যোগ্যতার উপর সন্দেহ তৈরি করার জন্য যথেষ্ট ছিল। এলেনা ব্যাখ্যা করলেন যে তিনি কিভাবে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যথা ছিল পক্ষাঘাতগ্রস্ত করে দেওয়ার মতো। হাসপাতালগুলো তার মানসিক স্থায়িত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করল। কিছু সহকর্মী উদ্বিগ্ন হয়ে তাকে দীর্ঘ ছুটি নেওয়ার পরামর্শ দিলেন। কিন্তু এলেনা জানতেন যে যদি তিনি থামেন, তবে মারিয়া এলেনার কথা না ভেবে তিনি আর কখনোই ছুরি ধরতে পারবেন না। মেডিসিন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি ছিল তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক, তার মেয়েকে হারানোর পর। এলেনা সেই সমস্ত জিনিসপত্র ব্যাগে রেখেছিলেন যাতে তিনি কে ছিলেন সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পারেন, এবং তার মেয়ের সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পারেন যে তার উপর এত গর্বিত ছিল। রদ্রিগো লাশের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন। তিনি একজন তুচ্ছ ক্লিনিং কর্মীকে অপমান করার আশা করেছিলেন এবং তার সামনে এমন একজন মহিলা এসে দাঁড়ালেন যার ক্ষতি এবং ত্যাগ তাকে ছোট এবং তুচ্ছ বোধ করাল। এলেনা যে প্রতিটি কথা বলছিলেন তা তার বিবেকের মধ্যে একটি ছুরির মতো বিঁধছিল, যা তার নিজের নিষ্ঠুরতা এবং অজ্ঞতার গভীরতা প্রকাশ করছিল। উপস্থিত কর্মচারীরা খোলাখুলিভাবে কাঁদতে শুরু করলেন। মারিনা আনকন্ট্রোলেবলিভাবে কাঁদছিলেন, এলেনার করা এত ছোট ছোট দৈনিক অপমানগুলোর নীরব সাক্ষী থাকার জন্য নিজেকে দোষী মনে করছিলেন, যা তিনি কখনো অভিযোগ না করে সহ্য করেছিলেন। এলেনা ধীরে ধীরে তার ব্যাগটি বন্ধ করলেন, যেন তিনি প্রার্থনার পর একটি পবিত্র বেদি বন্ধ করছেন। তিনি সরাসরি রদ্রিগোর দিকে তাকালেন এবং তাকে বললেন যে এখন তিনি জানেন কেন এই ব্যাগটি তার কাছে যে কোনো চাকরির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো বেতনের চেয়ে বেশি পবিত্র। তিনি তাকে বললেন যে জীবনে এমন কিছু জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায় না বা দারিদ্র্য দিয়ে চুরি করা যায় না, স্মৃতি, ভালোবাসা, এবং নিজের চেয়ে বড় কিছুর জন্য জীবন উৎসর্গ করার মর্যাদা। এলেনা বুকে তার ব্যাগটি ধরে স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন, যখন নীরব অশ্রু তার গাল বেয়ে পড়ছিল। এগুলো অপমানের অশ্রু ছিল না, বরং অপরিচিতদের নিষ্ঠুরতার সামনে তার গভীরতম ক্ষতগুলো প্রকাশ করতে বাধ্য হওয়ার যন্ত্রণার অশ্রু ছিল। অফিসের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। এটি আর একজন ক্ষমতাবান বসের দ্বারা একজন তুচ্ছ কর্মচারীকে অপমান করার ঘটনা ছিল না, বরং এটি ছিল একজন মানুষের তার নিজের সংবেদনহীনতার বিশালতার মুখোমুখি হওয়ার ঘটনা। রদ্রিগো অনুভব করলেন যেন পৃথিবীর রং পাল্টে গেছে। তিনি শ্রেষ্ঠত্ব সম্পর্কে, সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে মানুষের মূল্য সম্পর্কে যা কিছু বিশ্বাস করতেন, তা তার চোখের সামনে ভেঙে পড়ছিল। এলেনা শুধু একজন প্রাক্তন ডাক্তার ছিলেন না, তিনি একজন অসাধারণ ডাক্তার ছিলেন, একজন মহিলা যিনি তার জীবন অন্যদের বাঁচাতে উৎসর্গ করেছিলেন, বিশেষ করে যারা মানসম্মত চিকিৎসার খরচ বহন করতে পারতেন না। কার্লোস, সেই অভিজ্ঞ ম্যানেজার, এলেনা ভাস্কেজ সম্পর্কে আরও বিস্তারিত মনে করতে শুরু করলেন। তিনি মেডিকেল ম্যাগাজিনে তার সম্পর্কে নিবন্ধ পড়েছিলেন, কিভাবে তিনি সীমিত সম্পদ সহ হাসপাতালগুলোতে জটিল অস্ত্রোপচারের জন্য উদ্ভাবনী কৌশল তৈরি করেছিলেন।
তার মনে পড়ল যে তার মানবিক কাজের জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি সবসময় ব্যক্তিগত ক্লিনিক থেকে লাভজনক প্রস্তাব প্রত্যাখ্যান করে সবচেয়ে অভাবী মানুষদের সাথে কাজ চালিয়ে যেতেন। এলেনা তার প্রকাশের প্রভাব দেখে ৩ বছর ধরে চাপা রাখা গল্পটি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিলেন। তিনি ব্যাখ্যা করলেন যে তার মেয়ের মৃত্যুর পর তিনি এমন এক গভীর বিষণ্ণতায় ডুবে গিয়েছিলেন যে তিনি আর ডাক্তার হিসেবে কাজ করতে পারছিলেন না। তিনি যে হাসপাতালগুলোতে কাজ করতেন তারা প্রথমে সহানুভূতিশীল হলেও পরে তাকে মানসিক সহায়তা নেওয়ার জন্য চাপ দিতে শুরু করল। কিন্তু এলেনা জানতেন যে কোনো থেরাপিই মারিয়া এলেনা তার জীবনে যে শূন্যতা রেখে গিয়েছিল তা পূরণ করতে পারবে না। তার মেয়ে শুধু তার বেঁচে থাকার কারণ ছিল না, বরং তার পেশাগত অনুপ্রেরণাও ছিল। মারিয়া এলেনা যখন ছোট ছিল তখন প্রায়ই তার ডিউটিতে তার সাথে থাকত। তার মা কিভাবে মানুষকে সুস্থ করতেন তা মুগ্ধ হয়ে দেখত। মেয়েটি তার মায়ের মতো একজন ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়েছিল, যারা দরিদ্র এবং অভাবী তাদের সাহায্য করার স্বপ্ন দেখত। এলেনা বললেন যে দুর্ঘটনার ৬ মাস পর তিনি কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিটি চিকিৎসা পদ্ধতি তার জন্য একটি যন্ত্রণার কারণ হয়ে উঠেছিল। তার হাত, যা একসময় দৃঢ় এবং নির্ভুল ছিল, তা কাঁপত। তার মন, যা উজ্জ্বল রোগ নির্ণয় করতে সক্ষম ছিল, তা বেদনাদায়ক স্মৃতিতে মেঘাচ্ছন্ন হয়ে যেত। ভুল হতে শুরু করল, প্রথমে ছোট ছোট, কিন্তু রোগীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলার জন্য যথেষ্ট ছিল। কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি ছিল খুবই বিধ্বংসী। এলেনা সেই দিনের কথা মনে করলেন যখন তিনি তার শেষ মেডিকেল রিপোর্ট জমা দিয়েছিলেন, যখন তিনি তার সাদা কোট এবং স্টেথোস্কোপ ফিরিয়ে দিয়েছিলেন। তার মনে হয়েছিল যেন তিনি কেবল তার পেশা নয়, বরং তার অস্তিত্বের সেই অংশটিকেও সমাহিত করছেন যা ২০ বছরেরও বেশি সময় ধরে তার জীবনের অর্থ দিয়েছিল। এলেনা ব্যাখ্যা করলেন যে মেডিসিন ছেড়ে দেওয়ার পর তিনি কিভাবে একটি নিম্নগামী সর্পিল পথে চলে গিয়েছিলেন। তার সঞ্চয় দ্রুত শেষ হয়ে গিয়েছিল, বিশেষ করে কারণ তিনি মারিয়া এলেনার শেষকৃত্যে এবং তার মেয়ের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার জন্য করা ঋণ পরিশোধে একটি বড় অঙ্কের টাকা খরচ করেছিলেন। মেডিকেল আয় ছাড়া এলেনা তার পক্ষে সম্ভব যে কোনো ধরনের কাজ খুঁজতে বাধ্য হয়েছিলেন। সম্মানিত ডাক্তার থেকে ক্লিনিং কর্মী হয়ে ওঠাটা ছিল নির্মম। এলেনা তার প্রথম দিনে অফিস পরিষ্কার করার কথা মনে করলেন, কিভাবে তার হাত, যা একসময় সূক্ষ্ম অস্ত্রোপচারের যন্ত্র ধরতে অভ্যস্ত ছিল, তা এখন ন্যাকডা এবং ক্লিনিং পণ্য ধরছিল। কিন্তু সৎ কাজের মধ্যে এক ধরনের মর্যাদা ছিল, এমন কিছু যা তাকে তার নতুন বাস্তবতার মধ্যেও মাথা উঁচু করে চলতে সাহায্য করত। মারিনা, সেই তরুণী সহকারী, তার কান্না থামাতে পারছিলেন না। এখন তিনি বুঝতে পারছিলেন কেন এলেনা সবসময় এত ভিন্ন ছিলেন, কেন তিনি এত শিক্ষিতভাবে কথা বলতেন, কেন তার চলাফেরায় একটি স্বাভাবিক কমনীয়তা ছিল যা তার কাজের সাথে বিপরীত ছিল। তার মনে পড়ল যতবার তিনি এলেনাকে নির্বে কাজ করতে দেখেছেন, তিনি সবসময় দক্ষ, সবসময় শ্রদ্ধাশীল ছিলেন, কখনো অভিযোগ করেননি বা বিশেষ অনুগ্রহ চাননি। এলেনা তখন সবচেয়ে বেদনাদায়ক বিস্তারিতটি প্রকাশ করলেন। তিনি ব্যাখ্যা করলেন যে তিনি তার ব্যাগটি সেই জিনিসপত্র দিয়ে শুধু তার নিজের পরিচয় নয়, বরং তার মৃত মেয়ের স্মৃতিকে সংরক্ষণ করার জন্য রেখেছিলেন। প্রতিদিন সকালে তার কাজ শুরু করার আগে তিনি নীরবে ব্যাগটি খুলে মারিয়া এলেনার ছবির দিকে তাকাতেন, তাকে ফিসফিস করে বলতেন যে তিনি সেই দিনও মর্যাদা নিয়ে কাজ করবেন, তার স্মৃতিকে সম্মান জানিয়ে। রদ্রিগো শারীরিকভাবে অসুস্থ বোধ করলেন যখন তিনি বুঝতে পারলেন যে তিনি কেবল এলেনাকেই নয়, বরং তার মৃত মেয়ের স্মৃতিকেও আক্রমণ করেছেন। তিনি একটি পবিত্র জিনিসকে অপবিত্র করেছেন, তিনি একজন শোকাহত মাকে অপরিচিতদের নিষ্ঠুর কৌতূহলের সামনে তার সবচেয়ে অন্তরঙ্গ ব্যথা প্রকাশ করতে বাধ্য করেছেন। এলেনা তার গল্প শেষ করলেন এই ব্যাখ্যা দিয়ে যে তিনি সেই জিনিসগুলো তার ব্যাগে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তার সেগুলো সাথে নিয়ে যাওয়া দরকার ছিল, তার জানা দরকার ছিল যে তার আগের জীবনের একটি অংশ, একজন ডাক্তার এবং একজন মা হিসাবে তার পরিচয়ের একটি অংশ, অক্ষত রয়ে গেছে। ব্যাগটি তার ব্যক্তিগত বেদি হয়ে উঠেছিল, এমন একমাত্র জায়গা যেখানে তিনি সেই ব্যক্তির সাথে তার সংযোগকে জীবিত রাখতে পারতেন যিনি তিনি ছিলেন। একটি দুর্ঘটনা তার অস্তিত্বকে নতুন করে সংজ্ঞায়িত করার আগে উপস্থিত কর্মচারীরা আবেগিকভাবে বিধ্বস্ত ছিলেন। কেউ কেউ খোলাখুলিভাবে কাঁদছিলেন, অন্যরা নীরব ছিলেন, তারা যা দেখেছেন তার বিশালতা প্রক্রিয়া করছিলেন। সবাই বুঝতে পারলেন যে তারা কেবল একটি অন্যায় অপমানের সাক্ষী ছিলেন না, বরং ক্ষতি এবং নিঃশর্ত ভালোবাসার উপর নির্মিত একটি ব্যক্তিগত অভয়ারণ্যকে অপবিত্র করার সাক্ষী ছিলেন। রদ্রিগো অবশেষে তার কণ্ঠ খুঁজে পেলেন, কিন্তু কথাগুলো ভেঙে ভেঙে বের হল, এফেনেস অডেবলস। তিনি একটি ক্ষমা প্রার্থনা করলেন যা তিনি যে বিশাল পরিমাণ কষ্ট দিয়েছেন তার তুলনায় করুণভাবে অপর্যাপ্ত শোনাচ্ছিল।
এলেনা তার দিকে দুঃখ এবং সহানুভূতির মিশ্রণ নিয়ে তাকালেন যা তাকে আরও ছোট এবং তুচ্ছ অনুভব করাল। এলেনা এমন মর্যাদা নিয়ে উত্তর দিলেন যা একটি ধারালো পাতার মতো বাতাস কেটে গেল। তিনি তাকে বললেন যে তিনি তার ক্ষতির মাধ্যমে শিখেছেন যে একজন ব্যক্তির প্রকৃত সম্পদ টাকা বা সামাজিক পদ দ্বারা পরিমাপ করা হয় না, বরং ভালোবাসা, অন্যদের সেবা করা এবং সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মর্যাদা ধরে রাখার ক্ষমতা দ্বারা পরিমাপ করা হয়। এলেনার কথার পর যে নীরবতা নেমে এলো তা এতটাই ঘন ছিল যে মনে হচ্ছিল এর একটি শারীরিক ওজন আছে। রদ্রিগো স্থির দাঁড়িয়ে রইলেন, তার মুখ থেকে সমস্ত রং উধাও হয়ে গিয়েছিল এবং তার প্রাপ্তবয়স্ক জীবনে প্রথমবারের মতো তিনি নিজেকে সম্পূর্ণ অরক্ষিত অনুভব করলেন। উপস্থিত কর্মচারীরা একে অপরের দিকে অবাক এবং লজ্জার দৃষ্টিতে তাকাচ্ছিলেন, বুঝতে পারছিলেন যে তারা এমন কিছুর সাক্ষী হয়েছেন যা মানবিক মূল্য এবং মর্যাদা সম্পর্কে তাদের ধারণা চিরতরে পরিবর্তন করে দেবে। মারিনা, সেই তরুণী সহকারী, আর নীরবতা সহ্য করতে পারলেন না। তার গাল বেয়ে অশ্রু ঝরছিল। তিনি এলেনার কাছে গিয়ে সবার পক্ষ থেকে ক্ষমা চাইলেন যারা বছরের পর বছর ধরে নীরব ছিলেন যখন তাকে অদৃশ্য হিসেবে গণ্য করা হতো। তার কণ্ঠস্বর কাঁপছিল যখন তিনি স্বীকার করলেন যে তিনি সবসময় লক্ষ্য করেছিলেন যে এলেনা ভিন্ন ছিলেন, আরও শিক্ষিত, আরও পরিশীলিত, কিন্তু তার গল্প জিজ্ঞাসা করার সাহস তার কখনো হয়নি। এলেনা মারিনার ক্ষমা একটি দুঃখজনক কিন্তু আন্তরিক হাসি দিয়ে গ্রহণ করলেন। তিনি ব্যাখ্যা করলেন যে যারা কেবল তাকে তার বাহ্যিক রূপের উপর ভিত্তি করে বিচার করেছিল তাদের প্রতি তার কোনো রাগ নেই। আসল তিক্ততা তাদের জন্য সংরক্ষিত যারা অন্যদের অপমান করার জন্য তাদের ক্ষমতা ব্যবহার করে, বিশেষ করে যখন সেই অপমান অপ্রয়োজনীয় এবং নিষ্ঠুর হয়। কার্লোস, সেই অভিজ্ঞ ম্যানেজার, দৃঢ়তার সাথে এগিয়ে আসলেন। এখন তার পুরোপুরি মনে পড়ল যে এলেনা ভাস্কেজ কে ছিলেন। তিনি মেডিকেল প্রকাশনাগুলোতে তার সম্পর্কে পড়েছিলেন, জরুরি অস্ত্রোপচারে তার উদ্ভাবন সম্পর্কে, পাবলিক হাসপাতালগুলোতে তার নিরলস কাজ সম্পর্কে। তার বিশেষ করে মনে পড়ল একটি নিবন্ধ যেখানে তিনি একটি জরুরি সংকটের সময় টানা ৩৬ ঘণ্টা ধরে কিভাবে অস্ত্রোপচার করেছিলেন, অন্যদের হারানো বলে বিবেচিত জীবনগুলো বাঁচিয়েছিলেন। কার্লোস সরাসরি রদ্রিগোর মুখোমুখি হলেন, যা তিনি তার ১৫ বছরের কর্মজীবনে কখনো করেননি। তিনি তাকে বললেন যে তিনি কেবল একজন কর্মচারীকে অপমান করেননি, বরং এমন একজন মহিলাকে অপমান করেছেন যার সমাজের প্রতি অবদান তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্ত সম্পদ দিয়ে যা কিছু অর্জন করেছেন তার চেয়ে অসীমভাবে বেশি। তার কথাগুলোতে তার বশের অহংকার দেখার কারণে বছরের পর বছর ধরে জমে থাকা হতাশার ভার ছিল। রদ্রিগো উত্তর দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কথা তার গলা আটকে গেল। তিনি বুঝতে পারলেন যে তিনি যা কিছুই বলবেন তা তার ভুলের বিশালতার সামনে ফাঁপা এবং করুণ শোনাবে। তিনি এমন একজন মহিলাকে আক্রমণ করেছেন যিনি তার জীবন অন্যদের জীবন বাঁচাতে উৎসর্গ করেছেন, এমন একজন মহিলা যিনি তার পছন্দের সবকিছু হারিয়েছেন এবং তবুও তার মর্যাদা অক্ষত রেখেছেন। এলেনা, রদ্রিগোর মুখের যন্ত্রণা দেখে, এমন এক সহানুভূতি অনুভব করলেন যা তাকে নিজেই অবাক করে দিল। তিনি যে কষ্ট দিয়েছেন তা সত্ত্বেও, তিনি তার চোখে সেই একই ধরনের কষ্ট দেখতে পেলেন যা তিনি খুব ভালোভাবে জানতেন, একটি অপূরণীয় ভুল করার বিধ্বংসী উপলব্ধি। কিন্তু এলেনা সহজে ক্ষমা করতে রাজি ছিলেন না। তিনি রদ্রিগোকে বললেন যে তার নিষ্ঠুরতা অজ্ঞতা থেকে আসেনি, বরং অহংকার থেকে এসেছে। তিনি ব্যাখ্যা করলেন যে তিনি কেবল তার বাহ্যিক রূপ এবং সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে তাকে অপমান করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এক মুহূর্তের জন্য বিবেচনা করেননি যে তার একটি গল্প, একটি মর্যাদা, একটি মানবতা থাকতে পারে যা সম্মানের যোগ্য। অন্যান্য কর্মচারীরা তাদের কণ্ঠ খুঁজে পেতে শুরু করলেন। একে একে তারা নিম্ন পদের কর্মচারীদের প্রতি অবমাননাকর আচরণের অন্যান্য ঘটনার বিষয়ে রদ্রিগোর মুখোমুখি হতে শুরু করলেন। এলেনা এমন সকলের প্রতীকে পরিণত হয়েছিলেন যাদের তাদের অর্থনৈতিক অবস্থানের জন্য অবমূল্যায়ন করা হয়েছে এবং দুর্ব্যবহার করা হয়েছে। এলেনা তখন এমন কিছু প্রকাশ করলেন যা কেউ আশা করেনি। তিনি ব্যাখ্যা করলেন যে এই বিল্ডিংয়ে তার ৩ বছর কাজ করার সময় তিনি দেখেছেন যে রদ্রিগো কেবল তার সাথেই নয়, বরং সমস্ত পরিষেবা কর্মীদের সাথে কেমন আচরণ করেন। তিনি দেখেছেন যে তিনি নিরাপত্তা রক্ষী, ক্যাফেটেরিয়া কর্মী এবং দ্বাররক্ষীদের সাথে কত অবজ্ঞাপূর্ণভাবে কথা বলেন। তিনি ব্যবসায়িক কর্তৃত্বের ছদ্মবেশে ক্ষমতার অপব্যবহারের একটি ধারাবাহিক ধরন দেখে নীরব সাক্ষী ছিলেন। এলেনা বললেন যে তিনি বেশ কয়েকবার বিষাক্ত পরিবেশের কারণে চাকরি ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু তার চাকরির খুব প্রয়োজন ছিল। একজন একমা হিসাবে যিনি তার একমাত্র মেয়েকে হারিয়েছিলেন, কাজটি কেবল অর্থনৈতিকভাবে টিকে থাকার উপায় ছিল না, বরং নিজেকে ব্যস্ত রাখার একটি উপায় ছিল, যাতে তিনি সম্পূর্ণভাবে বিষণ্ণতায় ডুবে না যান।
রদ্রিগো অবশেষে কথা খুঁজে পেলেন, কিন্তু কেবল এমন ক্ষমা চাওয়ার জন্য যা মরিয়া এবং আত্মসেবামূলক শোনাচ্ছিল। তিনি পরিবর্তন, বেতন বৃদ্ধি এবং উন্নত কর্মপরিবেশের প্রতিশ্রুতি দিলেন। কিন্তু এলেনা তাকে এমন একটি দৃষ্টি দিয়ে বাধা দিলেন যা তার কথাগুলোকে একটি সার্জিক্যাল ছুরির মতো কেটে দিল। এলেনা তাকে ব্যাখ্যা করলেন যে সমস্যাটি অর্থনৈতিক নয়, বরং নৈতিক। তিনি তাকে বললেন যে একজন ব্যক্তি যিনি সংগ্রাম, ত্যাগ বা প্রকৃত ক্ষতি কখনো না জেনে সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তিনি কেবল রাতারাতি ভালো হতে পারবেন না। প্রকৃত রূপান্তরের জন্য নম্রতা প্রয়োজন, এবং নম্রতা কেবল প্রকৃত কষ্টের মাধ্যমে শেখা যায়। এলেনার কথাগুলো একটি রায়ের মতো পরিবেশে প্রতিধ্বনিত হল। উপস্থিত কর্মচারীরা বুঝতে পারলেন যে তারা কেবল তাদের বসের অপমান দেখছেন না, বরং প্রকৃত ক্ষমতা এবং মানবিক মর্যাদার প্রকৃতি সম্পর্কে একটি গভীর শিক্ষা নিচ্ছেন। এলেনা তার পবিত্র জিনিসগুলো সাবধানে ব্যাগে ফিরিয়ে রাখলেন, প্রতিটি নড়াচড়া একই শ্রদ্ধার সাথে করলেন যেভাবে একজন যাজক ধর্মীয় জিনিসপত্র পরিচালনা করেন। তার হাত আর কাঁপছিল না। অবশেষে তার গল্পটি ভাগ করে নিয়ে, প্রকাশ্যে তার মেয়ের স্মৃতিকে সম্মান জানিয়ে তিনি একটি অদ্ভুত শান্তি খুঁজে পেয়েছিলেন। রদ্রিগো এলেনার প্রতিটি অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করছিলেন, বুঝতে পারছিলেন যে তিনি এমন একটি মর্যাদা দেখছেন যা টাকা দিয়ে কেনা যায় না। তিনি বুঝতে পারলেন যে তিনি তার সারা জীবন ধরে ক্ষমতাকে মূল্যের সাথে, সামাজিক অবস্থানকে যোগ্যতার সাথে গুলিয়ে ফেলেছেন। এলেনার, তার জীর্ণ ব্যাগ এবং ক্লিনিং কর্মীর পোশাক নিয়ে, এমন কিছু ছিল যা তার কখনো ছিল না, প্রকৃত ত্যাগ এবং নিঃশর্ত ভালোবাসা থেকে আসা সম্মান। মারিনা আবার এলেনার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন কেন তিনি তার গল্প আগে কখনো বলেননি। এলেনা একটি বিষণ্ণ হাসি দিয়ে উত্তর দিলেন যে তিনি শিখেছেন যে লোকেরা যা দেখতে চায় তাই দেখে। যদি তিনি এলেনা ভাস্কেজ হিসেবে আসতেন, তবে তার পদবীর জন্য তাকে সম্মান করা হতো, তার মানবতার জন্য নয়। একজন ক্লিনিং কর্মী হিসাবে, তিনি আবিষ্কার করেছেন যে তার চারপাশের লোকেরা আসলে কেমন ছিল। এলেনা ব্যাখ্যা করলেন যে অদৃশ্য থাকা, অবমূল্যায়িত হওয়ার মধ্যে এক ধরনের মুক্তি ছিল। এটি তাকে উচ্চ সামাজিক অবস্থানের কারো সামনে যে মুখোশ পরত তা ছাড়া মানুষের আসল প্রকৃতি পর্যবেক্ষণ করার সুযোগ দিয়েছিল। তিনি কিছু নিম্ন পদের কর্মচারীর মধ্যে প্রকৃত দয়া দেখেছেন, এবং উচ্চপদস্থ নির্বাহীদের মধ্যে নির্দয় নিষ্ঠুরতা দেখেছেন যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতেন। তার কথার প্রভাব উপস্থিত সকলের জন্য, বিশেষ করে রদ্রিগোর জন্য, বিধ্বংসী ছিল। তিনি বুঝতে পারলেন যে এলেনা কেবল তার নিষ্ঠুরতার শিকারী ছিলেন না, বরং ৩ বছর ধরে তার আসল চরিত্রের নীরব সাক্ষীও ছিলেন। তিনি না জেনেই বিচারিত হয়েছিলেন, এবং তিনি সেই পরীক্ষায় শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। কার্লোস এই মুহূর্তটি ব্যবহার করে এমন একটি বিষয়ের মুখোমুখি হলেন যা তাকে বছরের পর বছর ধরে বিরক্ত করছিল। তিনি রদ্রিগোকে বললেন যে তিনি ভয় এবং ভীতি প্রদর্শনের উপর ভিত্তি করে একটি কোম্পানি তৈরি করেছেন, যেখানে কর্মচারীরা কেবল তাদের চাকরি ধরে রাখার জন্য তাকে সম্মান করার ভান করে। তিনি ব্যাখ্যা করলেন যে প্রকৃত আনুগত্য উচ্চ বেতন দিয়ে কেনা যায় না, বরং পারস্পরিক শ্রদ্ধা এবং মর্যাদার মাধ্যমে অর্জন করা হয়। এলেনা কার্লোসের কথায় মাথা নাড়লেন এবং যোগ করলেন যে তিনি দেখেছেন কিভাবে কিছু কর্মচারী বিষাক্ত কর্মপরিবেশের কারণে আলসার এবং উদ্বেগজনিত সমস্যায় ভুগছিলেন। একজন প্রাক্তন ডাক্তার হিসাবে, তিনি পদ্ধতিগত মানসিক নির্যাতনের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী চাপের লক্ষণগুলো চিনতে পারতেন। রদ্রিগোর মনে হল যেন তিনি প্রথমবারের মতো তার জীবন এবং তার কোম্পানিকে স্পষ্টভাবে দেখছেন। তিনি বুঝতে পারলেন যে তিনি অন্যদের অপমান করার উপর ভিত্তি করে একটি সাম্রাজ্য তৈরি করেছেন, যেখানে তার অহংকার তাদের ভয় এবং নম্রতা দ্বারা পুষ্ট হয়েছিল যারা অর্থনৈতিকভাবে তার উপর নির্ভরশীল ছিল। এলেনা তার ব্যাগটি নিলেন এবং দরজার দিকে হাঁটলেন, কিন্তু বের হওয়ার আগে, তিনি শেষবারের মতো রদ্রিগোর দিকে ফিরলেন। তিনি তাকে বললেন যে তিনি আশা করেন যে একদিন তিনি বুঝতে পারবেন যে প্রকৃত সম্পদ ব্যাংক অ্যাকাউন্টে পরিমাপ করা হয় না, বরং জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করার ক্ষমতায়, পৃথিবীকে তিনি যেমন পেয়েছেন তার চেয়ে একটু ভালো রেখে যাওয়ার ক্ষমতায় পরিমাপ করা হয়। তার শেষ কথাগুলো একটি ভবিষ্যদ্বাণীর মতো বাতাস কেটে গেল। তিনি তাকে বললেন যে তার কাছে বিশ্বের সমস্ত টাকা আছে, কিন্তু তিনি সবচেয়ে দরিদ্র মানুষ যাকে তিনি কখনো দেখেছেন, কারণ তিনি কখনো ত্যাগ, নিঃশর্ত ভালোবাসা বা আত্মাকে রূপান্তরিত করে এমন ক্ষতির মূল্য শিখেননি। এলেনার কথার পরের দিনগুলো রদ্রিগো মেন্ডোজার কর্পোরেট বিল্ডিংয়ের গতিশীলতাকে চিরতরে বদলে দিয়েছে। এলেনার গল্প একটি পুকুরের ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল, যা কোম্পানির প্রতিটি কোণ এবং তার বাইরেও পৌঁছে গেল। কর্মচারীরা আর তাদের বসের দিকে একই চোখে তাকাতে পারছিল না, এবং তিনিও নিজেকে গভীর এবং তীক্ষ্ণ লজ্জা ছাড়া আর দেখতে পারছিলেন না। মারিনা এলেনা ভাস্কেজ সম্পর্কে আরও তদন্ত করার উদ্যোগ নিয়েছিলেন।
তিনি মেডিকেল জার্নালের নিবন্ধ, রোগীদের সাক্ষ্য, মানবিক কাজের জন্য তার স্বীকৃতি পাওয়ার ছবি খুঁজে পেয়েছিলেন। প্রতিটি আবিষ্কার রদ্রিগোর অপমানকে আরও গ্রোটেস্কু এবং তার অজ্ঞতাকে আরও ক্ষমার অযোগ্য করে তুলেছিল। এলেনা তার কাজে ফিরে এসেছিলেন, কিন্তু কিছু একটি অপরিবর্তনীয়ভাবে বদলে গিয়েছিল। তিনি আর অদৃশ্য ছিলেন না। কর্মচারীরা তাকে প্রকৃত সম্মানের সাথে অভিবাদন জানাত, কেউ কেউ এমনকি ছোটখাটো সমস্যার জন্য তার কাছে চিকিৎসা পরামর্শ চাইত। কার্লোস প্রকাশ্যে তাকে ডাক্তার বলে সম্বোধন করতে শুরু করেছিলেন, একটি উপাধি যা তিনি প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু ধীরে ধীরে তার অতীতকে সম্মান জানানোর অংশ হিসেবে গ্রহণ করতে শুরু করলেন। রদ্রিগো গভীর অস্তিত্ব সংকটে ছিলেন। তিনি তার স্বাভাবিক রুটিন চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত, কর্মচারীদের সাথে প্রতিটি মিথস্ক্রিয়া, তার দিনের প্রতিটি মুহূর্ত এলেনা আসলে কে সেই প্রকাশের দ্বারা রঙিন হয়ে উঠেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি তার পুরো পরিচয় একটি মিথ্যা ভিত্তির উপর তৈরি করেছেন, এই ধারণা যে সম্পদ নৈতিক শ্রেষ্ঠত্বের সমতুল্য। গল্পটি কোম্পানির বাইরে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। কিছু কর্মচারী তাদের পরিবার এবং বন্ধুদের সাথে বিস্তারিত শেয়ার করেছিলেন, এবং শীঘ্রই স্থানীয় সাংবাদিকরা এলেনা ভাস্কেজ সম্পর্কে প্রশ্ন করা শুরু করলেন, যিনি কয়েক বছর আগে মেডিকেল সম্প্রদায় থেকে উধাও হয়ে গিয়েছিলেন। এলেনা হাসপাতাল থেকে অফার পেয়েছিলেন যারা তাকে মেডিসিনে ফিরে আসতে চেয়েছিল। মেডিকেল ডিরেক্টররা যারা তার কর্মজীবন অনুসরণ করেছিলেন তারা তাকে পেশায় পুনরায় যুক্ত হতে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু এলেনা নিশ্চিত ছিলেন না যে তিনি ফিরে যেতে চান কিনা। মেডিসিন তাকে মারিয়া এলেনার কথা খুব বেশি মনে করিয়ে দিত, এবং ব্যথা তখনও খুব তীব্র ছিল। রদ্রিগো বেশ কয়েকবার এলেনার কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি একটি সৌজন্যপূর্ণ পেশাদার দূরত্ব বজায় রেখেছিলেন। তার আচরণে কোনো বিদ্বেষ ছিল না, কিন্তু সহজ ক্ষমাও ছিল না। এলেনা শিখেছিলেন যে কিছু ক্ষত সারতে সময় লাগে এবং প্রকৃত ক্ষমা জোর করে বা টাকা দিয়ে কেনা যায় না। কোম্পানি অপ্রত্যাশিত পরিবর্তন অনুভব করতে শুরু করল। বেশ কয়েকজন উচ্চস্তরের কর্মচারী, এলেনার মর্যাদা দ্বারা অনুপ্রাণিত হয়ে, বছরের পর বছর ধরে তারা যে আপত্তিজনক চর্চাগুলো সহ্য করেছিলেন তা নিয়ে প্রশ্ন করা শুরু করলেন। কেউ কেউ আরও নৈতিক কর্মপরিবেশের সন্ধানে পদত্যাগ করলেন, অন্যরা কাঠামোগত পরিবর্তনের দাবি করার জন্য সংগঠিত হলেন। মারিনা এলেনার সাথে একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলেছিলেন। বিরতির সময় তিনি প্রায়শই তার সাথে জীবন, ক্ষতি এবং ট্র্যাজেডির পর কিভাবে উদ্দেশ্য খুঁজে বের করতে হয় সে সম্পর্কে কথা বলার জন্য আসতেন। এলেনা অনিচ্ছাকৃতভাবে একজন পরামর্শদাতা হয়ে উঠেছিলেন, এমন জ্ঞান ভাগ করে নিয়েছিলেন যা কেবল প্রকৃত কষ্ট এবং টিকে থাকা থেকেই আসে। এলেনা মারিনাকে প্রকাশ করলেন যে তিনি মারিয়া এলেনার স্মৃতিতে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা ভাবছিলেন, যা নিম্ন আয়ের পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করবে। এটি একজন ডাক্তার হিসাবে তার অতীত এবং অভাবী মানুষকে সাহায্য করার জন্য তার মেয়ের স্বপ্ন উভয়কেই সম্মান জানানোর একটি উপায় ছিল। রদ্রিগো এলেনার পরিকল্পনার কথা জানতে পারলেন এবং মুক্তির মরিয়া চেষ্টায় ফাউন্ডেশনটির সম্পূর্ণ অর্থায়ন করার প্রস্তাব দিলেন। কিন্তু এলেনা তার প্রস্তাবটি একটি ভদ্র কিন্তু অটল দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করলেন। তিনি তাকে ব্যাখ্যা করলেন যে তার মেয়ের স্মৃতি অন্যের প্রতি বছরের পর বছর ধরে করা নিষ্ঠুরতা দিয়ে কলঙ্কিত টাকা দিয়ে কেনা যায় না। এলেনার প্রত্যাখ্যান রদ্রিগোর জন্য বিধ্বংসী ছিল, কিন্তু এটি রূপান্তরকারীও ছিল। তার জীবনে প্রথমবারের মতো, তিনি এমন কিছুর প্রত্যাখ্যানের মুখোমুখি হলেন যা তিনি মরিয়াভাবে চেয়েছিলেন এবং যা তিনি টাকা দিয়ে পেতে পারছিলেন না। এই অভিজ্ঞতা তাকে তার আগের অস্তিত্বের শূন্যতার মুখোমুখি হতে বাধ্য করল। অন্যদিকে এলেনা এমন কিছু অনুভব করতে শুরু করেছিলেন যা তিনি বছরের পর বছর ধরে অনুভব করেননি, উদ্দেশ্যের একটি নতুন অনুভূতি। ফাউন্ডেশনের ধারণাটি তার মধ্যে এমন কিছু জাগিয়ে তুলেছিল যা তিনি চিরতরে মৃত বলে মনে করেছিলেন। এটি ঠিক আনন্দ ছিল না, তবে এটি আশার মতো কিছু ছিল। কার্লোস এলেনার একজন অপ্রত্যাশিত মিত্র হয়ে উঠেছিলেন, তাকে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করার আইনি এবং প্রশাসনিক দিকগুলো পরিচালনা করতে সাহায্য করছিলেন। তার প্রতি তার শ্রদ্ধা ভক্তির মতো কিছুতে পরিণত হয়েছিল, এবং তিনি তার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার জন্য নিরলসভাবে কাজ করতেন। গণমাধ্যম অবশেষে পুরো গল্পটি তুলে ধরল। শিরোনামগুলো অদৃশ্য ডাক্তার সম্পর্কে কথা বলছিল, যিনি বছরের পর বছর ধরে অফিস পরিষ্কার করছিলেন যখন তার সাথে একটি উজ্জ্বল মেডিকেল ক্যারিয়ারের স্মৃতি বহন করছিলেন। গল্পটি পুরো সম্প্রদায়ের সংবেদনশীলতাকে স্পর্শ করল, বিশেষ করে যারা একই ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এলেনা সাক্ষাৎকার দিতে বাধ্য হয়েছিলেন, যা তিনি প্রথমে প্রতিরোধ করেছিলেন কিন্তু অবশেষে মারিয়া এলেনার স্মৃতিকে সম্মান জানানোর অংশ হিসেবে গ্রহণ করলেন।
তিনি এমন একটি বাগ্মিতা এবং গভীরতার সাথে কথা বললেন যা তার কথা শোনা প্রত্যেককে মুগ্ধ করল, আবারও প্রমাণ করলেন যে প্রকৃত শিক্ষা এবং পরিশীলন বাহ্যিক পরিস্থিতির সাথে হারিয়ে যায় না। রদ্রিগো দূর থেকে দেখছিলেন কিভাবে এলেনা ধীরে ধীরে অদৃশ্য কর্মচারী থেকে একজন সম্মানিত পাবলিক ফিগারে রূপান্তরিত হচ্ছেন। প্রতিটি নিবন্ধ, প্রতিটি সাক্ষাৎকার, প্রতিটি স্বীকৃতি যা তিনি পেয়েছিলেন তা তার ভুলের বিশালতার এবং প্রথম থেকেই তার প্রকৃত মূল্য জানার হারানো সুযোগের একটি তীক্ষ্ণ অনুস্মারক ছিল। মারিয়া এলেনা ভাস্কেজ ফাউন্ডেশনটি অবশেষে মেডিকেল সম্প্রদায়, এলেনার প্রাক্তন রোগী এবং সাধারণ মানুষের অনুদান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল যারা তার গল্পে প্রভাবিত হয়েছিলেন। এলেনা তার ব্যথাকে উদ্দেশ্যে, তার ক্ষতিকে উত্তরাধিকারে রূপান্তরিত করার একটি উপায় খুঁজে পেয়েছিলেন। ঘটনাস্থলের ৬ মাস পর, এলেনা তার মেয়ের নামে নামকরণ করা ফাউন্ডেশনের অফিসে দাঁড়িয়েছিলেন। দেয়ালগুলো মারিয়া এলেনার ছবি এবং প্রথম পরিবারগুলোর ধন্যবাদপত্রে সাজানো ছিল যারা বিনামূল্যে চিকিৎসা সহায়তা পেয়েছিল। এটি স্মৃতি এবং উদ্দেশ্যের একটি জায়গা ছিল যেখানে ব্যথা সেবায় রূপান্তরিত হয়েছিল। এলেনা আর অফিস পরিষ্কারের কাজ করতেন না। তার গল্পে মিডিয়ার আগ্রহ এবং কষ্টেও তার মর্যাদার উদাহরণে মুগ্ধ একটি সম্প্রদায়ের উদারতার কারণে ফাউন্ডেশনটি প্রত্যাশার চেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছিল। তবে বাহ্যিক সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল সেই অভ্যন্তরীণ শান্তি যা তিনি অনুভব করতে শুরু করেছিলেন। তার চামড়ার ব্যাগ, এখন পালিশ করা এবং যত্ন নেওয়া, তখনও প্রতিদিন তার সঙ্গী ছিল। এটি তখনও মারিয়া এলেনার ছবি, মেডিকেল ডিপ্লোমা এবং কৃতজ্ঞ রোগীদের চিঠি বহন করছিল। কিন্তু এখন এতে নতুন চিঠিও ছিল, ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রাপ্ত পরিবারগুলোর, তার গল্প দ্বারা অনুপ্রাণিত তরুণ ডাক্তারদের, এমন মানুষের যারা তার উদাহরণে আশা খুঁজে পেয়েছিল। মারিনা রদ্রিগোর কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিয়ে ফাউন্ডেশনের প্রশাসনিক সমন্বয়কারী হয়েছিলেন। তিনি এলেনার সাথে কাজ করে এমন কিছু খুঁজে পেয়েছিলেন যা তিনি কর্পোরেট জগতে কখনো অনুভব করেননি, নিজের চেয়ে বড় কিছুর জন্য অবদান রাখার তৃপ্তি, এমন একটি মিশনের অংশ হওয়ার যা সত্যিই গুরুত্বপূর্ণ। কার্লোসও পদত্যাগ করেছিলেন, তার সঞ্চয় ব্যবহার করে একটি ছোট নৈতিক ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন যা সমস্ত কর্মচারীর সাথে মর্যাদা এবং সম্মানের সাথে আচরণ করত। রদ্রিগোর জন্য কাজ করার সময় তাকে শিখিয়েছিল যে কিভাবে একটি কোম্পানি পরিচালনা করা উচিত নয়, এবং এলেনার প্রভাব তাকে দেখিয়েছিল যে মানবতাকে ত্যাগ না করেও ব্যবসা করা সম্ভব। রদ্রিগো ঘটনার পর তার কোম্পানিকে রূপান্তর করার চেষ্টা করেছিলেন, আরও মানবিক নীতি বাস্তবায়ন করেছিলেন এবং তার কর্মচারীদের প্রতি বছরের মানসিক ক্ষতির প্রতিকার করার চেষ্টা করেছিলেন। কিন্তু পরিবর্তনগুলো অনেকের জন্য খুব দেরিতে এসেছিল এবং ব্যবসায়িক সম্প্রদায়ে তার খ্যাতি অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আরও গুরুত্বপূর্ণ, তিনি জানতেন যে তার উদ্দেশ্যগুলো মূলত স্বার্থপর ছিল, তিনি হৃদয়ের প্রকৃত পরিবর্তনের চেয়ে নিজের মানসিক শান্তির জন্য মুক্তি চেয়েছিলেন। এলেনার গল্প তার শহরের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তিনি মেডিকেল সম্মেলন, বিশ্ববিদ্যালয় এবং ব্যক্তিগত উন্নতির ইভেন্টগুলোতে কথা বলার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। প্রতিবার যখন তিনি তার গল্প বলতেন, তিনি নিশ্চিত করতেন যে এটি তার সম্পর্কে নয়, বরং সমস্ত অদৃশ্য মানুষ সম্পর্কে যারা মর্যাদা সহকারে এমন কাজ করে যা অন্যরা নিম্নমানের মনে করে। এলেনা আংশিকভাবে মেডিসিনে ফিরে আসার কথা ভাবতে শুরু করেছিলেন, তবে তার নিজের শর্তে। ফাউন্ডেশনটি একটি ছোট ক্লিনিক তৈরি করেছিল যেখানে তিনি একটি বড় হাসপাতালের চাপ ছাড়াই রোগীদের দেখতে পারতেন, যেখানে প্রতিটি ব্যক্তিকে সময় এবং মনোযোগ দিয়ে চিকিৎসা করা হতো যা তার প্রাপ্য। এটি তার আসল পেশা এবং মারিয়া এলেনার স্মৃতি উভয়কেই সম্মান জানানোর একটি উপায় ছিল। যে ব্যাগটি একসময় অপমানের উৎস ছিল তা এখন প্রতিরোধ এবং মর্যাদার প্রতীকে পরিণত হয়েছিল। এলেনা শিখেছিলেন যে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ব্যাংক অ্যাকাউন্ট বা সামাজিক অবস্থানে বহন করি না, বরং স্মৃতি, মূল্যবোধ এবং ভালোবাসায় বহন করি যা আমরা বাহ্যিক পরিস্থিতি সত্ত্বেও জীবিত রাখি। নীরব রাতে, যখন এলেনা মারিয়া এলেনার ছবি দেখার জন্য তার ব্যাগটি খুলতেন, তখন তিনি কেবল ব্যথা অনুভব করতেন না। তিনি একটি অসাধারণ মেয়ের সাথে 18 বছর কাটানোর জন্য, এমন গভীর ভালোবাসা অনুভব করার জন্য কৃতজ্ঞতাও অনুভব করতেন যা এমনকি মৃত্যুও সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি। এলেনা শিখেছিলেন যে ক্ষতি, যতই বিধ্বংসী হোক না কেন, গল্পের শেষ হতে হবে না। এটি সময় এবং উদ্দেশ্যের সাথে একটি নতুন জীবনযাত্রার শুরু হতে পারে যা হারানো এবং যা এখনও অবশিষ্ট আছে উভয়কেই সম্মান জানা। তার গল্পটি সাক্ষ্য হয়ে উঠেছে যে মানবিক মর্যাদা বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং সবচেয়ে অন্ধকার মুহূর্তেও ভালোবাসা, সহানুভূতি এবং উদ্দেশ্যকে জীবিত রাখার ক্ষমতার উপর নির্ভর করে। ফাউন্ডেশনটি বৃদ্ধি পেতে থাকল, জীবনকে স্পর্শ করতে থাকল, পরিবারগুলোকে চিকিৎসার হতাশা থেকে বাঁচিয়ে তুল।
প্রতিটি প্রভাবিত জীবন মারিয়া এলেনার স্মৃতিকে জীবিত রাখার একটি উপায় ছিল, যাতে অন্যদের সাহায্য করার তার স্বপ্ন তার মায়ের উৎসর্গের মাধ্যমে চলতে থাকে। এলেনা আবিষ্কার করেছিলেন যে প্রকৃত ক্ষমতা অন্যদের অপমান করার ক্ষমতা থেকে আসে না, বরং ব্যথাকে সহানুভূতিতে, ক্ষতিকে সেবায় এবং অদৃশ্যতাকে ইতিবাচক প্রভাবে রূপান্তরিত করার ক্ষমতা থেকে আসে। তার ব্যাগ, যা একসময় কেবল বেদনাদায়ক স্মৃতি ধারণ করত, এখন জীবন বাঁচানোর, পরিবারগুলোকে একত্রিত করার এবং আশা ফিরিয়ে আনার প্রমাণও বহন করে। প্রতিদিন শেষে, যখন এলেনা তার ব্যাগ বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতেন, তিনি জানতেন যে তিনি কেবল তার মেয়ের স্মৃতিকেই সম্মান জানাননি, বরং সমস্ত মানুষের মর্যাদাকেও সম্মান জানিয়েছেন যারা নীরবে কাজ করে, স্বীকৃতি ছাড়াই সেবা করে, যারা এমন একটি বিশ্বে মানবতাকে জীবিত রাখে যা প্রায়শই মনে হয় তা হারিয়ে গেছে। এলেনার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ব্যক্তি একটি অনন্য গল্প বহন করে, যা ভালোবাসা, ক্ষতি, স্বপ্ন এবং ত্যাগ দিয়ে পূর্ণ। এটি আমাদের শেখায় যে প্রকৃত সম্পদ ভালোবাসার, সেবা করার এবং কেউ না দেখলেও মর্যাদা বজায় রাখার ক্ষমতা দ্বারা পরিমাপ করা হয়। এটি আমাদের দেখায় যে বাহ্যিক রূপ প্রতারক, মানবিক মূল্য সামাজিক পদ দ্বারা নির্ধারিত হয় না, এবং প্রকৃত সহানুভূতি কেবল আমাদের ভাগ করা মানবতার স্বীকৃতির মাধ্যমেই জন্ম নিতে পারে। আর আপনি কি কখনো কারো গল্প না জেনে তার বাহ্যিক রূপ দেখে বিচার করেছেন? আপনি কি কখনো প্রতিটি ব্যক্তি তার সাথে যে অদৃশ্য গল্পগুলো বহন করে তা নিয়ে ভেবেছেন? মন্তব্যে শেয়ার করুন কিভাবে এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করেছে। যদি এটি আপনার আত্মাকে ছুঁয়ে যায়, তবে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এইভাবে আপনি অ্যালগরিদমকে এই ধরনের আরও গল্প আনতে সাহায্য করেন যা আমাদের মানবিক মর্যাদার মূল্য মনে করিয়ে দেয়া। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এমন পরবর্তী গল্পগুলো মিস করবেন না।